হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন না, তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনের পাশাপাশি তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের আলোচনা করব। মানে তোমরা প্রশ্ন উত্তরগুলো কিন্তু সেখানে এই যে সাজেশনটা আছে এই সাজেশনটার উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, এই পেপার থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট অর্থাৎ নির্ভরযোগ্য যে সাজেশনটা আছে তোমরা অবশ্যই দেখবে। দেখো, প্রথমে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, প্রথমে 10 মার্কের প্রশ্নগুলো আমি আলোচনা করব। প্রথমে দেখো মডিউল 1, মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন, ভারতের দলীয় ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও মাত্রা সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা বিগত সালে কিন্তু এসেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট, জোট সরকার বলতে কী বোঝো? ভারতের জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। অথবা ভারতের জোট রাজনীতি সম্পর্কে লেখো। তারপরে দেখো, ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মডিউল 1 থেকে 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে। এরপরে তোমরা 5 নম্বর অনুযায়ী এ দুটো প্রশ্ন ভালো করে দেখবে। একটা হচ্ছে শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, ভোট দানের আচরণে শ্রেণীর নির্ধারক ভূমিকা লেখো। এরপরে মডিউল 2, ভারতের রাজনীতিকে রূপ দেওয়ার ক্ষেত্রে ধর্ম কিভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো, অথবা ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব উল্লেখ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। 2 নম্বর, ভারতের সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার উপর বিতর্ক বিশ্লেষণ করো। এখানে দেখো দুটো প্রশ্ন রেখেছি, দুটো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখেছি এখানে 5 মানের সংখ্যালঘু বনাম সংখ্যাগরিষ্ঠতা, তারপরে ধর্মনিরপেক্ষতার ধারণা, ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সম্পর্কে লেখো। বেসিক্যালি এগুলো টিকা আকারে কিন্তু পরীক্ষায় কিন্তু দিতে পারে। তারপরে 3 নম্বর মডিউল থেকে পড়বে ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সংরক্ষণের বিষয়টি আলোচনা করো। ভারতের সংবিধানের তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্পর্কিত বিধানগুলো কী কী? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে পড়বে 2 নম্বর প্রশ্ন, ভারতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো, অথবা ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিষয়টি ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো, অথবা জাতি কি, ভারতীয় রাজনীতিতে জাতি ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। এখানে আরও একটা অথবা আছে, দেখো, হয় এই প্রথমেরটা, না হয় এই যে অপশানগুলো অথবা দেখতে পাচ্ছ। অবশ্যই কিন্তু তোমাদের এই টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসার প্রবল চান্স রয়েছে। তারপরে মডিউল 4-এ ভারতে নির্বাচন কমিশনের গঠন, কার্যকারিতা এবং ভূমিকা আলোচনা করো, অথবা ভারতে নির্বাচন কমিশনের গঠন, কার্যকারিতা এবং ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, তুমি কি মনে করো যে ভারতের সংবিধান কঠোরতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য রক্ষা করে? ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ করে আলোচনা করো। তারপরে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো, এটি কি সংবিধানকে নমনীয় করে তুলেছে? তাহলে এখানে দেখো 1 নম্বরটা এবং 2 নম্বর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখবে, নির্বাচন কমিশনের কার্যকারিতা, সাংবিধানিক সংশোধন পদ্ধতি। তো তোমাদের এই ছিল সাজেশান। এরপরে দেখো মডিউল 1 থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ভারতের দলীয় ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও মাত্রা সম্পর্কে একটি টিকা লেখো। প্রথমে ভূমিকা লিখতে হয়। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যেখানে বহুদলীয় ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের রাজনৈতিক দলীয় চিত্র একাধিক রূপান্তর ও পরিবর্তনের সাক্ষী থেকেছে। কখনো একদলীয় আধিপত্য, কখনো জোটের রাজনীতি, আবার কখনো আঞ্চলিক দলগুলোর উত্থান, সবই ভারতের দলীয় ব্যবস্থার বিবর্তন নির্দেশ করে। তারপরে কি বলছে দেখো, এখানে ভারতের সংবিধান
বহুদলীয় ব্যবস্থা সমর্থন করে এবং এই বহুত্ববাদী ব্যবস্থায় জাতীয় দল, আঞ্চলিক দল ও স্বাধীনতা প্রার্থী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব ভারতের দলীয় ব্যবস্থা কখনো কেন্দ্রীয়কৃত আবার কখনো বিকেন্দ্রীকৃত, এর পরিবর্তনশীল চরিত্রই ভারতীয় রাজনীতির এক অনন্য বৈশিষ্ট্য। এরপরে ভারতীয় দলীয় ব্যবস্থার প্রকৃতি ও মাত্রা দেখো কি বলা হচ্ছে এখানে। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, ভারতে প্রচুর সংখ্যক রাজনৈতিক দল রয়েছে। ভারতীয় দল, আঞ্চলিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাধান্য সহ বহুদলীয় কাঠামো ভোটারদের সামনে বিভিন্ন আদর্শ ও নীতি বেছে নেওয়ার সুযোগ দেয়। যদিও জাতীয় স্তরে কিছু বড় দল যেমন বিজেপি, কংগ্রেস আছে, তবে আঞ্চলিক দলগুলোর ভূমিকাও ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে আঞ্চলিক স্বার্থও গুরুত্ব পেতে শুরু করে। এতে দেশের সামগ্রিক গণতন্ত্র আরও বিকশিত হয়। এই ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা এবং মতবিরোধের বহুলতা প্রকটভাবে প্রতিফলিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এই বহুত্ববাদই ভারতের রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তারপর দেখো এখানে দ্বিতীয় যে পয়েন্টটা, প্রারম্ভিক একদলীয় আধিপত্য। স্বাধীনতার পরে 1947 থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেস দলের একচেটিয়া আধিপত্য ছিল। এই সময় অনেকেই ভারতের দলীয় ব্যবস্থাকে কার্যত প্রতিদ্বন্দ্বিতাবিহীন গণতন্ত্র বলে সমালোচনা করেছিলেন। যদিও অন্যান্য দল উপস্থিত ছিল, তবে কংগ্রেসের মতো শক্তিশালী জনসমর্থন তারা পায়নি। কংগ্রেসের এই আধিপত্য রাজনৈতিক বিকল্পের ঘাটতি তৈরি করেছিল। এরপরে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এতগুলো পড়ে তোমাদের পড়ে সম্ভব নয় পড়ানো। তোমাদের শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। জোট রাজনীতির উত্থান, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা স্ক্রিনশট করে রাখো। আঞ্চলিক দলগুলোর উত্থান ও গুরুত্ব। তারপরে 5 নম্বর পয়েন্টটা দেখো, আদর্শগত ভিত্তির পরিবর্তন। 6 ব্যক্তি নির্ভর রাজনীতি ও পরিবারের প্রসার, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ ও দল ভাঙা প্রবণতা, জনমাধ্যম ও প্রযুক্তির প্রভাব। ঠিক আছে, এরপর এখানে আরও 9 এবং 10 নম্বর যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখো। ধর্মজাতিভিত্তিক দলগুলোর ভূমিকা, নতুন প্রজন্মের দল ও নাগরিক আন্দোলনের রাজনৈতিকীকরণ। তারপরে শেষের দিকে উপসংহার অবশ্যই লিখবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন কী ছিল? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের এই যে জোট সরকার বলতে কী বুঝো, ভারতের জোট সরকারের সমস্যা বা সম্ভাবনা আলোচনা করো। এখানে প্রথমেই তোমাদের বলে রাখি, ইন্ট্রোডাকশন অবশ্যই দিবে। ভারতের সংবিধান একটি সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে গঠিত, যেখানে সংখ্যাগরিষ্ঠতা দল বা জোট সরকার গঠন করে। স্বাধীনতার পর দীর্ঘ সময় একদলীয় শাসন দেখা গেলেও 1889 সালের পর থেকে ভারত প্রবেশ করে জোট সরকারের যুগে বর্তমানে জোট রাজনীতি ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে উঠেছে। এই জোট রাজনীতির মাধ্যমে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বেড়েছে, আবার একই সঙ্গে কিছু সমস্যাও দেখা দিয়েছে। তারপর দেখো জোট সরকারের সংজ্ঞা। তারপরে ভারত জোট সরকারের সূচনা ও পরিপ্রেক্ষিত, জোট রাজনীতির বিকাশে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব। এখান থেকে তোমরা পয়েন্টগুলো দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো 4, 5 এবং 6 মোটামুটি 10টা পয়েন্ট এখানে করা আছে। এই 10টা পয়েন্টই যথেষ্ট। তারপর শেষের দিকে পরিশেষে বলা যায় এটা বলে তোমরা আলোচনা শেষ করবে। তারপরে ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা দেখে নাও। এখান থেকে ভূমিকাটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে দলীয় রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে সমন্বয় সাধনের জন্য রাজনৈতিক দলগুলিকে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়েছে। ভারতীয় গণতন্ত্রের সৌন্দর্যই হলো বহুদলীয় ব্যবস্থা। একদিকে যেমন জাতীয় স্তরের দল গঠিত হয়েছে, তেমনি রাজ্যভিত্তিক দলগুলিও রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। সময়ের সঙ্গে সঙ্গে দলীয় ব্যবস্থায় নানা রূপান্তর ঘটেছে। বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট রাজনীতির প্রবণতাও ক্রমে বৃদ্ধি পাচ্ছে।
তোমরা এভাবে টু দ্য পয়েন্ট কিন্তু অবশ্যই লিখবে। আর টু দ্য পয়েন্ট লিখলে কিন্তু অবশ্যই এক্সামিনার ভালো নাম্বার তো দেয়নি, বরং তিনি তোমাদের নাম্বার কিন্তু প্রত্যেকটা মানে রিভিউ ভালো করে দেখেন, ঠিক আছে। এরপর তোমরা এখানে শেষের দিকে পরিশেষে বলা যায় তোমরা আলোচনা শেষ করবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মান 5-এর জন্য দেখো শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য, এখানে ভূমিকা আছে, তার নিচে দেখো এখানে পার্থক্যটা আছে। দেখো এখানে মোটামুটি 5টি পয়েন্ট, তারপরে নিচের দিকে আলোচনা শেষ হচ্ছে। এরপরে ভোটদানের আচরণের শ্রেণীর নির্ধারক ভূমিকা লেখো। এখানে বলা হচ্ছে ভোটদানের আচরণ শ্রেণী ক্লাস একটি গুরুত্বপূর্ণ নির্ধারক উপাদান। সমাজে বিভিন্ন আর্থসামাজিক শ্রেণীর মানুষ তাদের নিজস্ব চাহিদা, স্বার্থ, মূল্যবোধ অনুযায়ী ভোট প্রদান করে থাকে। শ্রেণীভিত্তিক ভোট আচরণ সমাজবিজ্ঞান বা রাজনৈতিক সমাজবিজ্ঞান বহুল আলোচিত একটি বিষয়। তারপরে এখানে তোমরা 1 থেকে 5 পর্যন্ত তোমরা পয়েন্টগুলো দেখো এখানে। এরপরে মডিউল 2 আঞ্চলিক ভিত্তিক ধর্ম বা রাজনীতি। ভারতের রাজনীতিকে রূপ দেওয়ার ক্ষেত্রে ধর্ম কিভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলোচনা করো। এখানে ভূমিকাটা দেখে নাও। তারপরে পয়েন্টটা হচ্ছে এখানে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভোট ব্যাংক গঠিত হয়। তারপরে 2 নম্বর পয়েন্ট ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠিত হয়। 3 ধর্মীয় উৎসব ও প্রচারের রাজনৈতিক ব্যবহার, ধর্মীয় দাঙ্গা ও রাজনৈতিক মুনাফা। এরপরে দেখো 5, 6 এবং 7 টোটাল 9টা বা 10টা পয়েন্ট কিন্তু অবশ্যই 10 মার্কের জন্য কিন্তু দিতে হবে, তা না হলে নম্বর কিন্তু কম পাওয়া যাবে। এখানে পরিশেষে বলা যায় ধর্ম এবং রাজনীতি যদি একটি সমান্তরাল পথে চলে তবে তা সমাজের জন্য কল্যাণকর হতে পারে, কিন্তু যখন ধর্ম রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে অথবা রাজনীতি ধর্মকে হাতিয়ার বানায় তখন গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হয়। ভারতের মতো বহুধর্মীয় দেশে ধর্মীয় সহনশীলতা এবং ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রেখে রাজনীতি পরিচালনা করা একান্ত জরুরি। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে তা যেন মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বাহক হয়ে ওঠে। এটাই হোক ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ দিশা। তারপরে এখানে আছে ভারতের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার উপর বিতর্ক বিশ্লেষণ। এই অ্যান্সারটাও তোমরা দেখো। এখানে সাম্প্রদায়িকতার ধারণ বা ধরনের প্রথম পয়েন্ট সংখ্যালঘু সাম্প্রদায়িকতা, এই যে সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্য। এখানে মোটামুটি বৈশিষ্ট্যর মধ্যে তোমরা 5-7টা পয়েন্ট দিবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে গুছিয়ে লিখবে, তাহলে পরীক্ষায় নাম্বার ভালো পাবে। এরপরে এখানে মান 5 সংখ্যালঘু বনাম সংখ্যাগরিষ্ঠতা। তারপরে আছে ধর্মনিরপেক্ষতার ধারণা। তারপরে মডিউল 3-এ যাব। এখানে দেখো ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সংরক্ষণের বিষয়টি আলোচনা করো। ভারতের সংবিধানের তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্পর্কিত বিধানগুলি কি কি। এখানে দেখে নাও ভূমিকা, তারপর মূল আলোচনা, এখানে আছে পয়েন্ট, ঠিক আছে। এখানে তোমরা দেখো সংরক্ষণের সাংবিধানিক ভিত্তি, রাজনীতিতে আসন সংরক্ষণ, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ এবং সরকারি চাকরিতে সংরক্ষণ। এখানে 4টে পয়েন্ট। তারপরে দেখো নিচে 5 থেকে 5 নম্বর পয়েন্ট কি আছে, ওবিসি স্বীকৃত বা সংরক্ষণ। 6 অর্থনৈতিকভাবে দুর্বল, মানে যেটা হচ্ছে EWS। তারপরে সংরক্ষণের মেয়াদ ও সংশোধন। 8 তপশিলি জাতি উপজাতির উন্নয়নে
কেন্দ্রীয় পরিকল্পনা। তারপরে এখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, ভারতের নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো। প্রথমে ভূমিকা, তারপরে ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রসারে পদক্ষেপের এখানে পয়েন্টগুলো তোমরা ওই তো 8টা থেকে 9টা পয়েন্ট দিতে হবে, দেখে নাও। তারপরে উপসংহার, ঠিক আছে। তারপরে দেখো ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। ভারত একটি বহুজাতিক, বহুধর্ম বা বহু সংস্কৃতির দেশ। এখানকার সমাজ কাঠামো চিরকাল জাতপাত ভিত্তিক ছিল, যা শুধু সামাজিক নয় রাজনৈতিক কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করে। জাতি কাস্ট মূলত হিন্দু সমাজে জন্মভিত্তিক একটি শ্রেণীবিন্যাস ব্যবস্থা, যার উপর ভিত্তি করেই সামাজিক মর্যাদা, পেশা ও সামাজিক সম্পর্ক নির্ধারণ হতো। ভারতের স্বাধীনতার পর সংবিধান জাতিভেদ প্রথার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হলেও বাস্তবে জাতির ভিত্তিতে বৈষম্য, সংঘাত বা রাজনৈতিক মেরুকরণ আজও বিদ্যমান। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় এই জাতিভিত্তিক সংগঠনের রাজনৈতিক ব্যবহার আজ এক বাস্তবতা। ফলে জাতি শুধুমাত্র সামাজিক চর্চা নয়, বরং এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে মূল আলোচনার পর থেকে তোমাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও। আমি তোমাদের যে প্রশ্নর সাজেশনটা লাস্ট মিনিট তোমাদের হিসাবে দিলাম, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর সাবজেক্টটা আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো এবং তোমরাও বাকিদের তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আমি মোটামুটি তোমাদের যে প্রশ্ন অ্যান্সারগুলো তোমাদেরকে দেখালাম, অবশ্যই তোমরা উপকৃত হবে। কারণ ইউটিউব যেহেতু মানে ভিডিও দেখার জায়গা, আর সব ক্ষেত্রে সবসময় কিন্তু সব কিছু ফুল অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের আশা করি এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে দেখলে অবশ্যই তোমরা পরীক্ষা উপকৃত হবে। তোমরা ভালো থেকো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি।